আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে পাঠে স্বাগত। আজকে মোটামুটি নির্দেশনা দেখে বুঝতে পারছো আজকে সম্পদ জাতীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করব আমরা। আজকে হচ্ছে দ্বাদশ অধ্যায় পাঠ 2। দ্বাদশ অধ্যায় পাঠ 2। আচ্ছা আচ্ছা, যথাযথ আমার পরিচিতি স্লাইড। আচ্ছা, আমরা পরে যাই। আজকে আমাদের পাঠ হচ্ছে, আমাদের সামনে যে প্রাকৃতিক সম্পদটা দেখা যাচ্ছে বিভিন্ন, এই প্রাকৃতিক সম্পদ নিয়ে যে আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, শিখন ফলটা দেখি আমরা। আর্থসামাজিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা প্রাক কথা, তার মানে আমাদের বইয়ের শুরুতে এই বিষয় নিয়ে কি আলোচনা আছে সেটা আমরা দেখব। তো আজকে শুরুতেই পাঠ করবে রেজাউল করিম। রেডি? জি স্যার। আচ্ছা, নাও পড়ো। বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে। এসব মানুষের অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করেই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করে তার মাংস খেত। তারপর তারা ফসল ফলাতে শেখে এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করে। খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে মানুষ আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। আচ্ছা, চমৎকার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। আমরা মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য আমরা নানা রকম কাজ করে থাকি, তাই না? এই সমস্ত কাজটাই হচ্ছে অর্থনৈতিক কাজ। আর এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করেই মূলত সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। আচ্ছা, প্রাচীন কালের দিকে যদি তাকাই আমরা, তাহলে দেখা যায় মানুষ বন থেকে ফল মূল এগুলো সংগ্রহ করত। হ্যাঁ, আবার পশু শিকার করে তার মাংস খেত। এরপরে একটা সময় এসে তারা ফসল ফলাতে শেখে এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করে। অর্থাৎ তখন ওই বন থেকে খুঁজে খুঁজে ফল আনা বা পশু শিকার করা এরকম কিছু থেকে একটু বেরিয়ে আসলো, তারা কৃষিভিত্তিক একটা সমাজ ব্যবস্থা তৈরি করা শুরু করলো। খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করেই মানুষের আর্থসামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। তাহলে মানুষের আর্থসামাজিক ব্যবস্থাটা গড়ে উঠেছে কিভাবে? খাদ্য, অন্যান্য পণ্যদ্রব্য উৎপাদন, বন্টন এবং সেগুলো ভোগ করা, এটার উপর কেন্দ্র করেই মানুষের আর্থসামাজিক ব্যবস্থা গড়ে উঠছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি পরবর্তীতে স্লাইডে আসলে প্রাচীন কালের অবস্থাটা কি ছিল। হ্যাঁ, দেখা যায় আমরা প্রথম ছবিতে দেখছি মানুষ একেবারে কিভাবে কি অবস্থায় থাকতো। হ্যাঁ, হ্যাঁ, এরপরে একটু উন্নত হলো, বাড়ি ঘরের দিকে আসলো। হ্যাঁ, এইভাবে শিকার করে করে তাই তারা খেত। হ্যাঁ, একটা পর্যায়ে সেখানে দেখা যায় তারা কৃষির উপর একটু নির্ভরশীল হয়ে কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থার দিকে একটু আগাই আসলো। আসলে এইভাবে আস্তে 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 ক্রমবিবর্তন একটা ধারায় এসে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এসে আমরা পৌঁছেছি। আচ্ছা, তাহলে প্রাচীন কাল থেকে যেভাবে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত, তাদের অর্থনৈতিক কাজ নির্বাহ করত, তার সম্পর্কে আমরা এখানে একটা মোটামুটি ধারণা পেলাম। আচ্ছা, এবারে আসো, এ সম্পর্কে আরো কিছু আলোচনা আছে, এটা আনিকা তাসনিম পড়ো। প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত মানুষ যেসব সম্পদ ব্যবহার করেছে তার সবটাই ছিল প্রাকৃতিক। প্রাকৃতিক সম্পদকে রূপান্তর করে মানুষ নিজেদের প্রয়োজনে তার ব্যবহার করেছে। আধুনিক কালে মানুষ কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রৌপ্য, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ উত্তোলন করতে শিখেছে। তারা প্রাকৃতিক সম্পদকে আরো দক্ষতার সাথে ব্যবহার করছে। এর জন্য তৈরি করেছে আধুনিক যন্ত্র। এভাবেই মানুষ নিজেদের আর্থ-সামাজিক ব্যবস্থাকে দ্রুত উন্নত করছে। চমৎকার। তাহলে আমরা সেই প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটা
ব্যাখ্যা আমরা এই সিরিয়ালের মাধ্যমে পেলাম। প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত মানুষ যে সকল সম্পদ ব্যবহার করত, এই সম্পদের সবটাই ছিল প্রাকৃতিক সম্পদ। তারা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে তারা তাদের জীবিকা নির্বাহ করত, জীবন ধারণ করত। ঠিক আছে, এরপরে প্রাকৃতিক সম্পদকে রূপান্তর করে আস্তে আস্তে মানুষ নিজেদের প্রয়োজনে তা ব্যবহার করা শুরু করছে। আধুনিক কালে মানুষ করলো কি, কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রৌপ্য, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ উত্তোলন করতে শিখেছে। এটা ছিল মাটির প্রচুর নিচে এই সমস্ত দ্রব্যগুলা, তাই না? এই পদার্থগুলা এটা মানুষ এখন উত্তোলন করতে শিখেছে। তারা প্রাকৃতিক সম্পদকে আরো দক্ষতার সাথে ব্যবহার করছে। এই যে বিষয়গুলা মাটির নিচ থেকে খুঁটে খুঁটে এনে সেটাকে প্রাকৃতিক সম্পদগুলোকে হাতে এনে মানুষ আরো দক্ষতার সাথে সেগুলো ব্যবহার করছে। আর এই ব্যবহার করার জন্য তাদের তৈরি করতে হয়েছে আধুনিক যন্ত্র। তা হয়তো মাটির নিচ থেকে এগুলো খুঁটে খুঁটে আনা সম্ভব হতো না। এভাবেই এক সময় এসে মানুষ কি করলো, নিজেদের আর্থসামাজিক ব্যবস্থাকে দ্রুত উন্নত করছে। এভাবেই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে মানুষ নিজেদের আর্থসামাজিক ব্যবস্থাকে দ্রুত উন্নত করছে, তাই না? দেখি আমরা এই সম্পর্কিত কিছু বিষয়। দেখো, এই যে খনি থেকে স্বর্ণ উত্তোলন, একেবারে মাটির নিচে চলে গেছে, সেখান থেকে টুকটুক করে উত্তোলন করা, স্বর্ণ খুঁজে নিয়ে আসা হয়। এটা হচ্ছে সাগরের মধ্য থেকে গ্যাস উত্তোলনের চিত্র, যারা বাংলাদেশেই এভাবে গ্যাস উত্তোলন করছে। মাটির নিচ থেকে এরকম খনিজ পদার্থ বের করে নিয়ে আসছে মানুষ। এই যে দেখো, যন্ত্রপাতি ব্যবহার করে মানুষ মাটির নিচ থেকে খনি থেকে খনিজ দ্রব্য উত্তোলন করছে। এভাবে মানুষ তাদের মেধা খাটিয়ে প্রাকৃতিক সম্পদকে উত্তোলন করে সেটা তারা তাদের নিজেদের কাজে ব্যবহার করছে। বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। রূপা, পড়ো তো একটু। রূপা কথা শুনছে না। তুবা? বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত, অন্যদিকে সম্পদের তুলনায় দেশের জনসংখ্যা অনেক বেশি। এজন্য যথাযথ পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। চমৎকার নির্দেশনা আমরা এই স্লাইডের মাধ্যমে পেলাম। প্রাকৃতিক সম্পদটা সীমিত, আর যেই সম্পদ আমাদের আছে সেই সম্পদের তুলনায় দেশের জনসংখ্যা অনেক বেশি। এখন এই স্বল্প সম্পদ দিয়ে, সীমিত সম্পদ দিয়ে এই বিশাল জনসংখ্যাকে তো কাজে লাগাতে হবে, জনসংখ্যার সমস্যা সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করতে হলে, সীমিত সম্পদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর সমস্যা সমাধান করতে হলে যথাযথ পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে হবে। সীমিত সম্পদ যদি কাজে লাগাইয়া বিশাল জনগোষ্ঠীর উপকার করতে চায়, তাহলে অবশ্যই কি রাখবে, এই সম্পদটাকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করতে হবে। তাহলেই সীমিত সম্পদ দিয়া কি করা যাবে, বিশাল জনগোষ্ঠীর উপকার করা যাবে বা সমস্যার সমাধান করা যাবে। আসলে আমাদের দেশে যে সম্পদ আছে, সম্পদ রয়েছে, সম্পদটা অবশ্যই সীমিত। সীমিত এই অর্থে দেশের জনগণের তুলনায়, জনসংখ্যার তুলনায় সেটা সীমিত। আচ্ছা, দেখো তো আমাদের দেশের জনসংখ্যার অবস্থাটা কি। কি পরিমাণ জনসংখ্যা আমাদের দেশে রয়েছে। এত পরিমাণ জনসংখ্যা আর সমস্যা তো আসলে সীমিত সম্পদ দ্বারা সম্ভব নয়, যদি কিনা সেটা যথাযথ পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করা না হয়। উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। আচ্ছা, এটা কে পড়বে? রজতা সেন, লিন্ডা, পড়ো। আমাদের দেশ কৃষি প্রধান। এদেশের মাটি খুব উর্বর। এই উর্বর মাটি যথাযথভাবে ব্যবহার করলে কৃষি উৎপাদন অনেক বেড়ে যাবে। অন্যদিকে শিল্পায়নও করতে হবে পরিকল্পিতভাবে। কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে গ্রামে। ফলে কাজের জন্য তখন আর গায়ের লোক শহরের দিকে ছুটবে না।
চমৎকার একটা কথা। আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান, আর এদেশের মাটি খুব উর্বর। আমাদের দেশের মাটি কি খুব উর্বর। এই উর্বর মাটি যদি যথাযথ ব্যবহার করা যায় তাহলে কৃষি উৎপাদন অনেক বেড়ে যাবে। আবার অন্যদিকে শিল্পায়ন যে করা হচ্ছে দেশব্যাপী, সেটাও করতে হবে পরিকল্পিতভাবে। পরিকল্পনা ছাড়া, পরিকল্পনাহীন অবস্থায় শিল্পায়নটাও করা যাবে না। আবার সাথে সাথে কৃষি কাজে যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে গ্রামে। মানুষ যখন গ্রামেই কর্মসংস্থানের সৃষ্টি হবে, গ্রামেই যখন তার চাহিদা মিটবে, তার আয় পাবে, তাই না, তখন আর মানুষ কোন দিকে ছুটবে না? শহরের দিকে। শহরের দিকে ছুটবে না, কারণ মানুষের শহরের দিকে ছোটার একটা কিন্তু প্রবণতা রয়েই গেছে। তো যদি গ্রামে তার চাহিদা মেটে তাহলে কিন্তু শহরের দিকে আর ছুটবে না। আচ্ছা, দেখো কৃষিতে এখন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আগে মানুষ হাত দিয়া এই বীজগুলোকে মাটিতে বপন করতো, তাই না? আর এখন দেখো মেশিনের সাহায্যে মেশিন চলে যাচ্ছে, আর ওদিকে বীজ বপন করতে করতে চলে যাবে। এরপরে যে ধান কাটার মেশিন, এটা মানুষ হাতে কাটতো, এখন মেশিন চালাইয়ে চলে যাবে, সব ধান কেটে যাবে। হ্যাঁ, শুধু কেটে যাবে না, আমরা যদি আরো দেখি নিচের মেশিনটার দিকে তাকাইয়া, তাহলে দেখো এখান থেকে ধান কাটছে, ধান কাটার পরে মেশিনের মধ্যে যাচ্ছে, মেশিন থেকে মাড়াই হয়ে ধান বের হয়ে আবার এই বস্তা আকারে ধান নিয়ে নিচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে প্রযুক্তির ব্যবহার, এই প্রযুক্তিগুলো আসার কারণে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে না? এভাবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হলে মানুষ আর শহরের দিকে ছুটবে না। ঠিক আছে? তোমরা তৃতীয় নাম্বারের ছবির সিস্টেমটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ওয়েলকাম। সুষম খাদ্যের অভাব পূরণ। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে আরেকটা জিনিস হয়, সুষম খাদ্যের অভাব পূরণ হয়। হ্যাঁ, আচ্ছা, সুষম খাদ্যের অভাব পূরণ। সেখানে চয়নিকা আসো মেবি, নাকি? চয়নিকা আসো না? আচ্ছা, পড়ো সুষম খাদ্যের অভাব পূরণ। সুষম খাদ্যের অভাব পূরণ। বর্তমানে গবাদি পশু, হাঁস, মুরগি ও মৎস্য এই তিনটি ধরনের প্রাণীজ সম্পদেরই ব্যবহার বেড়েছে। এর ফলে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। অন্যদিকে লক্ষ লক্ষ খামার সৃষ্টির ফলে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। দেখো আজকে পাঠটা একেবারে জীবন ঘনিষ্ঠ একটা পাঠ। হ্যাঁ, কি করে আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমাদের সমাজ ব্যবস্থাকে, আর্থ সামাজিক অবস্থাকে আমরা উন্নত করতে পারি, আমাদের জীবনটাকে সুখ সমৃদ্ধ করতে পারে, সুখী ও সমৃদ্ধ করতে পারি। হ্যাঁ, দেখো বর্তমানে আমাদের দেশে কিন্তু গবাদি পশু, হাঁস, মুরগি এবং মৎস্য তিন ধরনের প্রাণীজ সম্পদেরই ব্যবহার করেছে। কয় ধরনের সম্পদের কথা এখানে বলা হচ্ছে? তিন ধরনের। হচ্ছে গবাদি পশু, দ্বিতীয় হচ্ছে হাঁস মুরগি, তৃতীয় হচ্ছে মৎস্য। এই তিন ধরনের প্রাণীজ সম্পদেরই ব্যবহার বেড়েছে, যা তোমরা তোমাদের বাড়ির আশপাশে দৃষ্টি দিলে তোমরা বুঝতে পারবে। আর এই তিনটা প্রাণীজ সম্পদ এমনই বিষয় যে এটা ব্যবহারের ফলে, এই প্রাণীজ সম্পদের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। আমাদের সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। আবার সারা দেশব্যাপী যে লক্ষ লক্ষ খামার তৈরি হয়েছে, তাই না, এই খামারের কারণে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। এই খামারগুলো তো কোনো ব্যক্তির একার দ্বারা চালানো সম্ভব নয়। প্রত্যেকটা খামার চালাতে নির্দিষ্ট কিছু সংখ্যক লোক লাগে, লেবার লাগে। তো সে এই লেবার প্রয়োজন হয়েছে, তার মানে কি বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমরা দেখো এই যে একটা হাঁসের খামার, তাই না, আমরা কিছু পরিচিত আমাদের দেশের খামারের অবস্থা দেখবো। এখানে এই হাঁসের খামার, এই হাঁস খামার তৈরি হওয়া মানেই হচ্ছে এই হাঁসগুলো বিক্রি হবে, ডিম পারবে, বিক্রি হবে, মানুষ কিনবে, মানুষ খাবে, তার মানে মানুষের সুষম খাদ্যের অভাব পূরণ হবে, তাই না? মুরগির খামার একই জিনিস, এই মুরগির খামারটাও একই জিনিস, মানুষের অভাব পূরণ হবে। এরপরে দেখো মৎস্য খামার, তাই না, তারপরে গরুর খামার, এগুলো দিয়ে কি মানুষের সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে না? জি স্যার। তারপরে এটা ছাগলের খামার। আসলে এই সমস্ত খামারগুলো মানুষকে যেভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল করছে, মানে তোমার যে খামারগুলো বানাচ্ছে, হ্যাঁ, তার তো প্রচুর অর্থ ইনকাম হচ্ছে, সাথে সাথে এটা যারা কিনে নিয়ে যাচ্ছে, তারা কিনে নিয়ে কিন্তু ওটা খাওয়ার ফলে তাদের সুষম খাদ্যের অভাবও পূর্ণ হচ্ছে। তাহলে দেখছো একটার সাথে সুন্দরভাবে অঙ্গাঙ্গিভাবেই জড়িত। আচ্ছা,
সেচ সুবিধা প্রদান। এবারে বলবো আমি তানিম ইসলামকে। বাবা তুমি পড়ো। হ্যাঁ স্যার এখন তো আসে নাই। এই তো এসে যাবে বোধহয়। সেচ সুবিধা প্রদান। হ্যাঁ, নদী, খাল, বিল, হাওরের পানি দিয়ে আমরা কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমেও কৃষি উৎপাদন অনেক বাড়ানো যায়। চমৎকার একটা বিষয় এখানে আসছে। মাঠে যে কৃষি কাজ করা হয়, সে কৃষি কাজের অন্যতম একটা উপাদান হচ্ছে পানি, তাই না? পানি ছাড়া তো আসলে গাছপালা বাঁচানো সম্ভব নয়। তো এই যে পানিটা, এটা পাওয়া যায় বাংলাদেশে কোথায়? নদী, খাল, বিল বা হাওরে। হ্যাঁ, এখান থেকে পানি সেচ দেয়। এই সেচ দেওয়ার কারণে দেখা যায় শুকনো মৌসুমেও বিভিন্ন ফসল উৎপাদন করছে, বা কৃষিতে অনেক উৎপাদন বাড়ানো যায়। হ্যাঁ, দেখি তো একটু আমরা একটু চিত্রটা। এটা হচ্ছে একটা হাওর, টাঙ্গুয়ার হাওর বলে এটাকে। বাংলাদেশ অত্যন্ত দৃষ্টিনন্দন একটা হাওর। আর এই দেখো পানি সেচ দিচ্ছে। হ্যাঁ, আবার এর ফলে দেখা যাচ্ছে যে সুন্দর ফসল বা সুন্দর ধান ক্ষেত তৈরি হয়েছে, তাই না? তাহলে পানি পাচ্ছি, পানি সেচ দিচ্ছি, যার পরিণামে সুন্দর ফসল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, শিল্পের উন্নয়ন ও ব্যবহার প্রসার। আচ্ছা, এটা আমি দিব তানহাকে। তানহা পড়ো। দেশের গ্যাস, কয়লা ও চুনাপাথর আমাদের জীবনযাত্রার কাজে লাগছে। এভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে এবং শিল্পের প্রসার ঘটছে। আচ্ছা, সুন্দর। তাহলে দেশে কি হচ্ছে? গ্যাস, কয়লা, চুনাপাথর, এই বিষয়গুলো আমাদের কাজে লাগছে। এইগুলোর দ্বারা এইভাবে যদি প্রাকৃতিক সম্পদের ব্যবহার হয়, সাথে সাথে শিল্পের প্রসারও বেড়ে যায়, তাই না? তো দেখা যাচ্ছে এই যে গ্যাস, এটা কিন্তু আমরা প্রক্রিয়াজাত করে আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করছি। তারপরে কয়লা, এটাও আমরা কাজে লাগাচ্ছি। এই চুনাপাথর, এটাও আমরা কাজে লাগাচ্ছি। এভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের করছি কি, আমরা আমাদের আর্থসামাজিক উন্নতি ঘটাচ্ছি, তাই না? আচ্ছা, এবারে বনজ সম্পদের ভূমিকা আমরা দেখব। বনজ সম্পদের ভূমিকা। আচ্ছা, আমরা পাঠে চলে যাই। বনজ সম্পদের ভূমিকা, এটা আমরা কাকে দিব? আমি বনজ সম্পদ। তানহা পড়ো। বাড়িঘর তৈরি ও আসবাবপত্র নির্মাণের জন্য আমরা বনজ সম্পদ পড়ো। আবার প্রকৃতিতে তাপমাত্রা কমানোর জন্য বনজ সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। এজন্য পরিকল্পিতভাবে আমাদের বনজ সম্পদ আরো বাড়াতে হবে। দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করলে দেশের কৃষি শিল্প যেমন উন্নত হবে, তেমনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। চমৎকার কিছু কথা দেখলাম আমরা বনজ সম্পদের দ্বারা। আসলে প্রাকৃতিক সম্পদের প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজে লাগে। কিছু কিছু ছাড়া আমরা আসলে বাঁচতেই পারি না। হ্যাঁ, তেমন আছে পানির সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি। আর কিছু আছে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করে, তাই না? তো দেখো, গাছপালা বাড়িঘর তৈরি, আসবাবপত্র নির্মাণের জন্য একটা আবশ্যকীয় একটা বিষয়। সাথে সাথে এই যে গ্রিন হাউস ইফেক্ট বলতে আমরা যে জিনিসটা জানতাম বা জানি, হ্যাঁ, এইটার যে তাপমাত্রা, গ্রিন হাউসের যে প্রতিক্রিয়া, হ্যাঁ, এই তাপমাত্রা কমানোর ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বনজ সম্পদ, তাই না? এই জন্য হবে কি, আমাদের পরিকল্পিতভাবে বনজ সম্পদ আরো বাড়াতে হবে, এবং এই প্রাকৃতিক সম্পদ গুলা, সমস্ত যত প্রাকৃতিক সম্পদ নিয়ে আজকে আলোচনা হলো, এটা যথাযথ ব্যবহার করা হয়, তাহলে কৃষি শিল্প যেমন উন্নত হবে, তেমনি মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে। দুটো কথা বলা হচ্ছে সর্বশেষ। দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার করলে দুটো কাজ হবে। একটা হচ্ছে কৃষি শিল্প উন্নত হবে, আর দ্বিতীয় হচ্ছে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ক্লিয়ার? আচ্ছা, দেখি তো আমরা, দেখো যে গাছগুলা, হ্যাঁ, কত বড় বড় গাছ প্রাকৃতিক ভাবে তৈরি, তাই না? তারপর এই গাছগুলো কেটে ফেলা হয় এক সময়,
কেটে তৈরি করা হয় কি আমাদের বাড়িঘর আসবাবপত্র তৈরি করা হয়, তাই না? চমৎকার না? তাহলে দেখছো জীবন দিয়ে গাছ আমাদেরকে উপকার করছে, তাই না? আচ্ছা, আমরা একটু মূল্যায়ন পর্বে চলে যাই। মূল্যায়ন পর্বে প্রথম প্রশ্নের আনসার করবে রূপা। প্রশ্নটা পড়ো রূপা। রূপা পড়ছে না। আচ্ছা, তানহা পড়ো। বেঁচে থাকার জন্য মানুষ যে কাজ করে তাকে কি বলে? বলো কি বলে? স্যার আর্থসামাজিক কাজ। আর্থসামাজিক কাজ তো হতে পারে না, অর্থনৈতিক কাজ। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ ট্রাই করার জন্য। ফাবিহা তাসনিম তুবা, অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে কি গড়ে ওঠে? অর্থনৈতিক কাজ। তুবা বলো, তুবা। অর্থনৈতিক কাজের উপর ভিত্তি সমাজ করে ব্যবস্থা। সমাজ ব্যবস্থা। আচ্ছা, বললাম তুবাকে, উত্তর দিল মুন্নি। চমৎকার, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন রেজাউল করিম, পড়ো। বন জঙ্গল থেকে। রেজাউল করিম পড়ো। প্রাচীনকালে মানুষ কোথা থেকে ফলমূল সংগ্রহ করত? বন জঙ্গল থেকে। আচ্ছা, তোমাদের বইতে আছে বন থেকে। আচ্ছা, পরের প্রশ্ন রজত হাসান লিন্ডা। প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত মানুষ কোন ধরনের সম্পদ ব্যবহার করত? প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ। ইয়েস, দ্যাটস রাইট, প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ কি পরিমাণে রয়েছে? সবার জন্য প্রশ্ন। সীমিত। ইয়েস, দ্যাটস রাইট, সীমিত। সুন্দর। এরপরে বাংলাদেশের মাটি কেমন? চমৎকার, চমৎকার। এই যে খুবই উর্বর, শুধু উর্বর না, তোমাদের বইয়ের ভাষায় খুবই উর্বর। যে সবার চেষ্টা, সবার অংশগ্রহণ, এটাই ভালো, এটাই দরকার। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে বাংলাদেশে কত ধরনের সম্পদের ব্যবহার বেড়েছে? কত ধরনের সম্পদের? 3 ধরনের। হ্যাঁ, 3 ধরনের। রজত হোসেন লিন্ডা বলেছে মেবি। আমরা কৃষি জমিতে কোন পানি দিয়ে সেচ দিয়ে থাকি? কোন পানি, কোথার পানি দিয়ে সেচ দিয়ে থাকি আমরা? নদী, খাল, বিল, হাওরের পানি দিয়ে। নদী, খাল, বিল, হাঙরের পানি হাওর। দিয়ে। চমৎকার, নদী, খাল, বিল ও হাওরের পানি দিয়ে। চমৎকার। প্রাকৃতিক সম্পদের ব্যবহারের কারণে কিসের প্রসার ঘটছে? শিল্পের। চমৎকার, শিল্পের প্রসার ঘটছে। চমৎকার। শিল্পের। বাড়িঘর ও আসবাবপত্র তৈরিতে আমরা কোন ধরনের সম্পদ ব্যবহার করে থাকি? প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ অবশ্যই। তো এর মধ্যে থেকে একটা বিশেষ জিনিস, সেটা যে বলেছে সে একটু বেশি ভালো বলেছে, বনজ সম্পদ, তাই না? প্রাকৃতিক সম্পদ অবশ্যই, প্রাকৃতিক সম্পদের মধ্যে একটা ভাগ হচ্ছে বনজ সম্পদ। এটা আমরা বাড়িঘরে ব্যবহার করি। আচ্ছা, চমৎকার, গুড ট্রাই। প্রকৃতিতে তাপমাত্রা কমানোর ক্ষেত্রে কোন সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সম্পদ। থ্যাংক ইউ। সম্পদ। প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার করলে মানুষের জন্য কি সৃষ্টি হয়? নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। হ্যাঁ, চমৎকার, নতুন কর্মসংস্থান বা কর্মসংস্থানের সৃষ্টি হয়। আচ্ছা, চমৎকার। সবাই তো উত্তর দেওয়ার জন্য প্রস্তুত, তাহলে বোঝা যাচ্ছে পাঠটা ভালো বুঝতে পেরেছো আজকে, ভালো লাগলো। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি হবে বলো তো এখন? বাড়ির কাজ। এই তো চেহারা বলে দিচ্ছে। কি হবে? বাড়ির ছবি আছে তাই। আচ্ছা, বাড়ির ছবি আছে। একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে ফেলো। হ্যাঁ, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কিভাবে আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবে বিশ্লেষণ করো। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও। আচ্ছা, তাহলে সর্বশেষ এখন কি হবে দেখো, একটু খেয়াল করো তোমাদের জন্য কি আসছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।